হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 1 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই এসএসসি পেপার থেকে 50 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয় এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ভূমিকা: হিন্দু শাস্ত্রের একটি অপব্যাখ্যা হলো যে সবস্তা স অলঙ্কারা, অর্থাৎ বস্ত্র সহ অলঙ্কার সহ মেয়েকে বিয়ের জন্য সম্পাদন করতে হবে। এইভাবে শুরু হয় পণপ্রথা। নতুন সংসারে মেয়েটি যাতে সম্মানে থাকতে পারে বা যত বেশি খরচ করা যাবে তত ভালো পাত্র পাওয়া যাবে এবং সমাজে মেয়ের বাবার সম্মান আরও বৃদ্ধি পাবে, পণের পরিমাণ স্থির করার জন্য এই ছিল মূল বিবেচ্য বিষয়। এর থেকেই সৃষ্টি হয় যত দাবি। দাবি মেটাতে না পারার জন্য শুরু হয় মেয়েটির ওপর অত্যাচার। এই ঘটনা বর্তমানেও চলছে। ন্যাশনাল ক্রাইম স্ট্যাটিস্টিক ব্যুরো অনুযায়ী প্রতি বছর 8,000 পণপ্রথা জনিত কারণে মৃত্যু ঘটে থাকে। ব্যাঙ্গালোরের ল কলেজের ডিন শিশির বাবু পণপ্রথাকে ভারতীয় সমাজে প্লেগ মহামারীর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, গরিব বড়লোক সবাই এই পণপ্রথার শিকার এবং সমাজের প্রত্যেক অংশ এই অশুভ প্রথাটি প্রবেশ করেছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী মানেকা গান্ধী লোকসভায় কিছুদিন আগে স্বীকার করেছে 2012 থেকে 14 সালের মধ্যে 25,000 মহিলা হয় আত্মহত্যা করেছেন অথবা পণপ্রথার কারণে খুন হয়েছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, পণপ্রথা বিরোধী আইন। মাননীয় বসু তার হিন্দু ওমেন অ্যান্ড ম্যারেজ ল শীর্ষক গ্রন্থে ডাউরি নামক 5ম অধ্যায়ে পণপ্রথা বিরোধী আইনের ইতিহাস নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করেছেন। লোকসভায় এই বিল যখন উত্থাপিত হয় তখন কোনো সংসদ এটিকে স্বাগত জানায়, আবার কেউ এর বিরোধিতা করে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিরোধিতা করে। তারপর দেখো, নারায়ণ কুট্টি যেমন এই বিলটিকে সমর্থন করে বলেন, শুধুমাত্র আইন দ্বারা কোনো সামাজিক ব্যাধি দূর করা যায় না। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব বলেছেন, পণপ্রথা একটি অশুভ ব্যবস্থা, সন্দেহ নেই, কিন্তু এই জন্য জামাতা বা তার পিতা মাতাকে জেলে পাঠানো উচিত নয়। তিনি এই যুক্তি দেখান যে অনেক উচ্চবিত্ত পরিবার পণ দিয়ে থাকে বিদেশে জামাতাকে উচ্চশিক্ষার জন্য প্রেরণ করার স্বার্থে। তারপর দেখো, বিলটি সমর্থন করেন সুবিমল ঘোষ, হেম বড়ুয়া, ইলা পাল চৌধুরী, পার্বতী কৃষ্ণান প্রমুখ। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিলে পণদাতা এবং গ্রাহিতা উভয়েরই শাস্তির ব্যবস্থা করা হয়। অনেকে এর বিরোধিতা করেন। বিতর্কে অংশগ্রহণ করেন তৎকালীন আইনমন্ত্রী C.A.K. সেন বলেছেন, শুধুমাত্র আইন দ্বারা সামাজিক কুপ্রথা দূর করা যায় না, তাছাড়া এর আরেকটি দিক ভেবে দেখা দরকার। হিন্দু সমাজে অনেক পিতাই কন্যাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে। পণের মাধ্যমে কন্যা যদি সম্পত্তির কিছু অংশ পায় তাহলে তা নিন্দনীয় নয়, তবে তা একবারে বাধ্যতামূলক বা পীড়নমূলক হওয়া বাঞ্ছনীয় নয়। যাই হোক, নানা কারণে মতবিরোধের মধ্যে দিয়ে বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাস হয় এবং 1961 সালে 20 মে এটি রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করে। তখন থেকে এটি ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961 রূপে বিবেচিত হয় এবং 1961 সালের জুলাই মাস থেকে তা কার্যকর হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে পণপ্রথা বিরোধী আইনের প্রয়োগ। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাই নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এই পয়েন্টটা বোঝো, 1961 সালে প্রণীত পণপ্রথা বিরোধী আইন বলে পণ দেওয়া এবং নেওয়া দণ্ডনীয় অপরাধ। 1961 সালে শাস্তির মেয়াদ ছিল ন্যূনতম 6 মাস থেকে 2 বছর পর্যন্ত এবং জরিমানা 10,000 টাকা বা পণের সমতুল্য।
পণ দেবার অপরাধ ছিল জামিনযোগ্য এবং যেসব উপহার যেমন বস্ত্র অলংকার ইত্যাদি যা বিয়ের জন্য আবশ্যক তার মূল্য যদি 20,000 টাকার ঊর্ধ্বে না হয় তবে আইনের আওতার বাইরে থাকবে। তারপরে বলা হচ্ছে 1983 সালে পণজনিত অপরাধগুলি পণপ্রথার আইনের মধ্যে সীমাবদ্ধ না রেখে 498 ধারার মাধ্যমে ভারতীয় দণ্ডবিধি সংশোধন হয়, যার বলে বধূ নির্যাতনের ঘটনাকে জামিন অযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হয় এবং ফৌজদারি কার্যবিধি 498 এ ধারা সংশোধন করে পুলিশকে এই অপরাধের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। এছাড়া বিয়ের 7 বছরের মধ্যে যদি কোনো বধূ শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় তবে সেটা পণজনিত কারণে মৃত্যু বলে চিহ্নিত হবে। তারপরে দেখো, এক্ষেত্রে ভারতীয় সাক্ষ্য আইন সংশোধিত হয়ে 113A এবং 113B ধারা দুটি যোগ করা হয়, যার ফলে 113A অনুযায়ী আদালতের সামনে যদি তথ্য পেশ করা হয় যে বিয়ের 7 বছরের মধ্যে কোনো বিবাহিত মহিলা আত্মহত্যা করেছে তার স্বামী বা শ্বশুরবাড়ির আত্মীয়দের নির্যাতনের ফলে, তাহলে আদালত সব সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে অনুমান করবে যে বস্তুটির আত্মহত্যা শ্বশুরবাড়ির আত্মীয় প্ররোচনা দিয়েছিল কিনা। তারপরে দেখো, আবার 113B ধারা অনুযায়ী আদালতের সামনে যদি প্রমাণ করা হয় মৃত্যুর কিছু সময় আগে থেকে পণের দাবি জানানো হয়েছিল এবং সেই দাবি আদায়ের জন্য বধূর ওপরে তার স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয়রা নির্যাতন করছিল, তাহলে আদালত ধরে নেবে যে পণজনিত কারণে বধূটির মৃত্যু হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধি 304 B ধারা অনুযায়ী তাদের তদন্ত 7 বছর থেকে তাদের অন্তত 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। তারপরে দেখো, আজকের ক্লাসের দ্বিতীয় যে প্রশ্নটি আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা বিষয়ে প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে ভূমিকা। কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি যৌন হেনস্থা দেশের সংবিধান দ্বারা প্রদত্ত সমতা, মর্যাদা ও কাজের পরিবেশের অধিকারের পরিপন্থী। লিঙ্গ বৈষম্য এবং পিতৃতান্ত্রিক মানসিকতার ফলস্বরূপ এই গুরুতর সামাজিক ব্যাধি কর্মজীবনের পথে নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এই সমস্যার মোকাবিলায় আইনগত কাঠামো তৈরি এবং কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী বিশাখা নির্দেশিকা এক ঐতিহাসিক পদক্ষেপ। এবার বলছে যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা হলো এমন এক অবাঞ্ছিত যৌন নির্ধারিত আচরণ। এই বিষয়টা আলোচনা করব, তার আগে আরেকটা বিষয় বলে নিই। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো দেখে নাও। বলছে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌন ইঙ্গিত বহন করে এবং যার ফলে সেই ব্যক্তির কাছে কাজের পরিবেশটি অস্বস্তিকর বা ভীতিকর হয়ে ওঠে। বিশাখা নির্দেশিকা এবং পরবর্তী কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা আইন 2013 অনুযায়ী এটি অন্তর্ভুক্ত করা হয়। কি অন্তর্ভুক্ত করা হয় এর মধ্যে? শারীরিক স্পর্শ ও অগ্রসরতা, যৌন সুবিধা দাবি বা অনুরোধ, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পর্নোগ্রাফি বা উত্তেজক কিছু দেখানো অথবা অন্য কোনো অবাঞ্ছিত শারীরিক, মৌখিক বা অমৌখিক আচরণ। এই ধরনের আচরণ একজন নারীর মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারপরে কি বলা হচ্ছে দেখো, যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। 1997 সালে সুপ্রিম কোর্ট বিশাখা বনাম রাজস্থান রাজ্য মামলায় ঐতিহাসিক রায় দিয়ে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য যে বাধ্যতামূলক নির্দেশিকা জারি করে তারই কয়েকটি মূল পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে দেখো অভিযোগ কমিটি, ঠিক আছে, ও কাঠামো। অভিযোগ কমিটি গঠন ও কাঠামো। প্রতিটি কর্মক্ষেত্রে সরকারি, বেসরকারি বা যে কোনো সংস্থায় অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করা বাধ্যতামূলক। আর নির্দেশিকা অনুযায়ী এই কমিটির প্রধান অবশ্যই একজন মহিলা হবেন এবং কমিটির সদস্যদের মধ্যে কমপক্ষে অর্ধেক মহিলা থাকতে হবে। এই ছাড়া কমিটির সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ
কোনো বেসরকারি সংস্থা বা তৃতীয় পক্ষের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে। কমিটির উদ্দেশ্য হবে যৌন হেনস্থার অভিযোগগুলির তদন্ত ও নিষ্পত্তি করা। তারপরে নিয়োগকর্তার দায়িত্ব। নিয়োগকর্তার প্রধান দায়িত্ব হবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ করা এবং একটি নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। নিয়োগকর্তাকে সমস্ত কর্মীদের, বিশেষ করে মহিলা কর্মীদের যৌন হেনস্থা সংক্রান্ত নিয়মাবলীর আইনগত প্রতিকার সম্পর্কে অবহিত করার জন্য নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা ও সেমিনার আয়োজন করতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে নোটিশ বোর্ড এবং বিভিন্ন স্থানে যৌন হেনস্থা কী এবং অভিযোগ জানানোর পদ্ধতি কী তা স্পষ্ট করে প্রদর্শন করতে হবে। তারপর শাস্তিমূলক ব্যবস্থা ও ফৌজদারি প্রক্রিয়া। যদি অভিযোগ কমিটির তদন্তে দেখা যায় যে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে, তবে নিয়োগকর্তাকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যবস্থা কর্মসংস্থানের চুক্তির শর্তাবলী অনুযায়ী হতে পারে, যার মধ্যে বরখাস্ত বা অন্য কারোর পদক্ষেপ অন্তর্ভুক্ত। যদিও অভিযুক্তের আচরণ ভারতীয় দণ্ডবিধির অধীনে হয়, কোনো নির্দিষ্ট অপরাধের পর্যায়ে পড়ে, তবে নিয়োগকর্তাকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে ফৌজদারি প্রক্রিয়া শুরু করতে হবে। তারপর অন্তর্বর্তীকালীন ত্রাণ ও সুরক্ষা। অভিযোগকারিনীর সুরক্ষা নিশ্চিত করার জন্য তাকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে অভিযোগকারিনীর অনুরোধে অভিযুক্তকে বা অভিযোগকারিণীকে অন্য কর্মস্থলে বদলি করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া অভিযোগকারিনীর জন্য 3 মাস পর্যন্ত ছুটি মঞ্জুর করা ক্ষমতা আইসিসিকে দেওয়া হয়, যাতে তিনি মানসিক চাপ থেকে কিছুটা স্বস্তি পান। এবার তোমরা উপসংহার লিখবে। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো শেষ করবে।